সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ফেসবুকের সাতকাহন। ফেসবুক এবং সাতকাহন এই দুটো শব্দর বা এই দুটো প্রপঞ্চের যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বলতে হয় ফেসবুক জনপ্রিয়তম সামাজিক যোগাযোগ মাধ্যম, আর সাতকাহন মানে হচ্ছে বিস্তারিত বা বিশদ। এর অর্থটি দাঁড়াচ্ছে যে ফেসবুক সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আমাদের অনুষ্ঠানেও ফেসবুক বিষয়ক বিভিন্ন বিস্তারিত আলোচনা করা হয় এবং সেই নিরিখে কিছু ভালো মন্দ বিষয় তুলে ধরা হয়। আমাদের আজকের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হবে না, তাই আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি যে আমাদের আজকের অনুষ্ঠানটিও আপনাদের মনোপুত হবে। প্রিয় দর্শক, ফেসবুক জগতে আমরা প্রচুর পেজ এবং গ্রুপের সন্ধান পাই, যে পেজগুলো অনেক ক্ষেত্রেই শুধুমাত্র ভিউজের জন্যে এবং লাইকের জন্যে গড়ে তোলা হয়েছে। অর্থাৎ এ সকল পেজ খুব একটা বেশি উপকারবাহী সেটি আমরা বলবো না, বরং সেটি অনেক ক্ষেত্রে মনোরঞ্জন সৃষ্টি করে, কখনো কখনো নানা ধরনের বিভ্রান্তিও তৈরি করে বটে। তবে ফেসবুকের যেসব পেজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে আমাদের নিত্য ব্যবহার্য কোনো পণ্যের জন্যে বা দ্রব্যের জন্যে, অথবা আমাদের নাগরিক সেবাকে সুনিশ্চিত করছে এ সকল পেজ, সে সকল পেজ অবশ্যই একটি আলাদা তাৎপর্যের অধিকারী। তেমনি একটি পেজ যার নাম দেশি বাইকার, সেটির অ্যাডমিনের কাছে এখন আমরা চলে যাব, শুনে আসবো এই পেজটি সম্পর্কে বিস্তারিত কথোপকথন। দেশি বাইকার আমরা স্টার্ট করি 2017 সালে। আমি মূলত পেশায় একজন সফটওয়্যার ডেভেলপার এবং আমার একটা টিম আছে যেটি নিয়ে আমরা আউটসোর্সিং করতাম, এবং আমার টিমে খুব মোটো ট্রাভেলিং পছন্দ করে এই ধরনের টিম মেম্বাররা ছিল। তো সেটা থেকে আমরা চিন্তা করলাম, যেহেতু আমরা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করি, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, সো ওয়াই নট আমরা মোটর সাইকেল নিয়ে কিছু করি, এবং সেই ধারণা থেকেই আমরা শুরু করি দেশি বাইকার। আমরা এখান থেকে শুরু করি আমাদের একটা ওয়েবসাইট deshibiker.com, এর পাশাপাশি একটা ফেসবুক পেজ, একটা ফেসবুক গ্রুপ এবং একটা ইউটিউব চ্যানেল। যেহেতু একটা প্ল্যাটফর্মকে মার্কেটিং করার জন্য যে প্রমিনেন্ট প্ল্যাটফর্মগুলো লাইক গুগল, ফেসবুক, ইউটিউব, এগুলোতে মার্কেটিং করাটা অনেক বেশি জরুরি। এখান থেকেই আমরা মূলত deshibiker.comটা স্টার্ট করি। একদিকে যেমন আমরা মোটরসাইকেলের যাবতীয় ইনফরমেশন প্রোভাইড করছি, অন্যদিকে সারা বাংলাদেশের যারা মোটরসাইকেলিস্ট তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের দেশি বাইকার ফেসবুক পেজটি ফলো করে 1.1 মিলিয়ন মানুষ। আমাদের এই প্ল্যাটফর্মটাকে ফলো করে সব শ্রেণীর বাইকাররা, নারী বাইকাররাদের সংখ্যা দিন দিন বাংলাদেশে বাড়ছে, এবং এই যে সংখ্যাটা বাড়ছে তারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড, তারা আমাদের সাথে সোশ্যালি বিভিন্ন ইভেন্টগুলোতে, ট্যুর অ্যান্ড ট্রাভেলে কানেক্টেড হচ্ছে, এবং এইভাবে একটা পজিটিভ বাইকিং তৈরি হচ্ছে। আমাদের এই দেশি বাইকারের শুরু থেকে আমাদের একটা বড় মোটো হচ্ছে রোড সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা। যারা মোটরসাইকেল রাইড করে তারা যাতে প্রপার ওয়েতে বাইক রাইড করে এবং তাদের সেফটি এনশিওর করে। যেহেতু আমাদের এই দেশি বাইকার পেজ এবং গ্রুপে সারা বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের অনেক দেশ থেকে মোটর বাইকাররা কানেক্টেড, সো তার নিজের বাইকের যখন কোনো প্রবলেম হয়, তখন যে কোনো সলিউশন পায় না, তখন আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে এবং সারা বাংলাদেশের বাইকাররা তাকে কন্ট্রিবিউট করার চেষ্টা করে যে আসলে আপনি এই সলিউশনটা কোথায় গেলে পাবেন, আপনি এটার জন্য কোথায় যেতে পারেন। এই ধরনের যে সাপোর্টগুলো সেই গ্রুপে যখন পোস্ট করে, সাথে সাথে অনেক মানুষ রেডি থাকে যারা তাকে সাপোর্ট করে। সো এই দেশি বাইকারের যে এক্সিস্টেন্সটা, এটা শুধু বাংলাদেশে না, এখন সারা বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, এবং এভাবেই শুধু আমরা না, এই গ্রুপের যত মেম্বার আছে তারা যখন এই গ্রুপে পোস্ট করে, তারা সারা দেশের বাইকারদের সাপোর্ট পেয়ে থাকে। প্রিয় দর্শক, এবারে আমরা চলে যাব এই গ্রুপের অনুসারীদের কাছে। তারা আমাদের বলবেন যে এই গ্রুপটি থেকে তারা বিভিন্ন সময় কী ধরনের সুবিধা লাভ করেছেন। আমরা যখন কোথাও ট্রাভেল করি, লাইক আমরা সারা দেশেই ট্রাভেল করি, সো দেখা যাচ্ছে যে কোনো পয়েন্টে ট্রাভেল করছি, বাট হচ্ছে আমি ওইখানের ব্যাপারে নতুন, আমি ওই রোডটা চিনি না বা জানি না, বাট আমি সোলো ট্রাভেল করছি। তখন আমরা যদি গ্রুপে কোনো পোস্ট দিই, লাইক যে আমি এই জায়গায় কোনো বাইকারকে হেল্প চাচ্ছি বা এই জায়গায় আমি যেতে চাচ্ছি, সো আমরা অ্যাক্টিভলি অনেক বাইকারের হেল্প পাই, বা সেখানে যে আমরা তাদের সাথে সময় স্পেন্ড করতে পারি বা ওই পার্টিকুলার প্লেসের ইনফরমেশনও কালেক্ট করতে পারি। অনেক সময় আমরা বাইকের অনেক প্রবলেমে পড়ি, বাইকের সমাধান পাই না, বিভিন্ন সার্ভিস সেন্টারে যাই, সমাধান পাই না। তখন হয় কি, এই গ্রুপে পোস্ট করলে আমি খুব সহজে এই সমাধানটা পেয়ে যাই। কোথাও ঘুরতে গেলে আমার অনেক ধরনের ইনফরমেশন প্রয়োজন হয়, তো আমি তো সাথে সাথে ওইখানে উপস্থিত হয়ে ইনফরমেশনগুলো পাই না। গ্রুপের মাধ্যমে, মেম্বারদের মাধ্যমে আমি ওই ইনফরমেশনগুলো পেলে আমার ঘুরতে সুবিধা হয়।
যেমন হচ্ছে আমি কোথাও গিয়েছি, আমার সার্ভিস নিয়ে কোনো প্রবলেম হয়েছে, আমার বাইকটা ছোট্ট একটা ইস্যু দেখা দিয়েছে, কেউ প্রবলেমটা সলভ করতে পারছে না। তো আমি যদি দেশি বাইকার প্ল্যাটফর্ম বা দেশি বাইকার গ্রুপটাতে পোস্ট করি, তো সেখান থেকে আমি একটা সলিউশন পেয়ে যাই। তো এখানে তো হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিশিয়ান থেকে শুরু করে মানে হাই প্ল্যাটফর্মের লোকজনরা থাকে এখানে। তো সেই ক্ষেত্রে আমার জন্য প্রবলেমটা সলভ করতে ইজি হয়ে যায়। চলে যাব একজন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞ বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সাংবাদিকের কাছে। তিনি আমাদের বলবেন যে এ ধরনের পেজকে আরও কিভাবে কার্যদায়ক করে গড়ে তোলা যেতে পারে, অর্থাৎ এ সকল পেজে আরও কী বিষয় অন্তর্ভুক্ত করলে তা আরও ফলপ্রসূ হয়ে উঠতে পারে। যারা এই ধরনের একটি গ্রুপ পরিচালনা করতে চান কিংবা এই ধরনের একটি গ্রুপ খুলতে চান, তাদের জন্য আমার বার্তাটি হচ্ছে, আপনি যত মানুষকে একটা গ্রুপে এঙ্গেজ করতে পারবেন তত আপনার জন্য বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। আমি যদি বিডি বাইকার্স যে গ্রুপটি, এটির কথাই বলি, এখানে 10 লাখের বেশি যে ফ্যান ফলোয়ার রয়েছে, এটি কিন্তু যারা এই গ্রুপটি পরিচালনা করছেন তাদের জন্য একটি অ্যাসেট। এখানে আমি নিজে যখন এই গ্রুপটি সার্চ করেছি, দেখেছি যে তাদের কিছু বাণিজ্যিক স্বার্থ রয়েছে, উদ্দেশ্য রয়েছে, তাদের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে এই একই নামে, সেখানে তারা কিন্তু নতুন পুরনো বাইক বেচা কিনা করে। তো আপনি যদি এরকম কোনো পণ্য বেচা কিনা করতে চান, এরকম যদি একটা পেজ খুলতে পারেন এবং এইরকম সংখ্যক যদি ফ্যান ফলোয়ার যুক্ত করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনার ব্যবসার পরিধি বাড়বে। এখানে আপনি আপনার পণ্যের প্রচারণা চালাতে পারবেন, এখানে দাম দর দিতে পারবেন, কিংবা যারা কিনতে চায় তাদেরকে আপনি আরও বেশি এঙ্গেজ করতে পারবেন। নিঃসন্দেহে ব্যবসা বৃদ্ধির জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। আমি সাধারণ মানুষ হিসেবে যখন ওইরকম একটি গ্রুপে যুক্ত হব, তখন আসলে আমার লাভটা কি? আমি নিজেও দেখেছি ওখানে অনেকগুলো ভিডিও আছে, নানারকম কন্টেন্ট আছে, কিভাবে বাইক সাবধানে চালাতে হবে, একটা বাইক কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, বাইকের ব্রেকটা কীভাবে ধরতে হবে, এরকম নানা খুঁটিনাটি জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষ আলোচনা করছে, যারা পরিচালনা করছেন সেখানে তারাও আলোচনা করছে। তো এই বিষয়গুলো নিয়মকানুন থেকে শুরু করে বাইকের দাম দর, ট্রাফিক রুলস, অনেক কিছু কিন্তু আপনি এখান থেকে শিখতে পারছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা চলে যাব বিটিভির ফেসবুক পেজে, যেখানে আপনারা অনেক গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। তা থেকে উল্লেখযোগ্য দু একটি পাঠ করে তার উত্তর প্রদান করব এখন। এম.এ. শায়েম কমেন্ট পোস্ট করে লিখেছেন যে, বাসায় যারা শিশু কিশোর এবং অপ্রাপ্ত বয়স্ক রয়েছে তাদের কাছ থেকে ফেসবুক দূরে রাখা দরকার আমাদের সবার, কারণ ফেসবুকে অনেক অশ্লীল কন্টেন্ট থাকে। বন্ধু শায়েম, আপনার মতামত কিছুটা অগ্রন্থিত হলেও এর মূল ভাব আমরা বুঝতে পেরেছি। আপনি বলতে চাইছেন যেহেতু ফেসবুকে অনেক পর্নোগ্রাফিক বিষয় থাকে, বিশেষ করে রিলস অথবা নানা পেজের ভিডিও থাকে যেগুলো মূলত একেবারেই অশ্লীলতায় ভরপুর, সেগুলো যাতে করে আমাদের পরিবারের অপ্রাপ্তবয়স্ক এবং শিশু কিশোর দেখতে না পায়, সেজন্য আমাদের ফেসবুককে দূরে সরিয়ে রাখতে হবে। আপনি যথার্থই বলেছেন, তবে তার পাশাপাশি আমি এটিও বলতে পারি, শুধু ফেসবুক নয়, এই মোবাইল যন্ত্রটি তাদের হাতে এক নির্দিষ্ট বয়সসীমার পূর্বে তুলে দেওয়া আদৌ উচিত নয়। কারণ হয়তোবা আপনার পরিবারের যে শিশু রয়েছে বা যে কিশোর সদস্যটি রয়েছে, সে ফেসবুকের মাধ্যমে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে ওই বিষয়গুলো দেখলো না, কিন্তু নিজে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুললো এবং তা থেকে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করলো। তাহলে তো এই উদ্দেশ্য এবং এই প্রচেষ্টা বোধ করি সফল হবে না। তাই আমরা অনুরোধ করব যে একটি নির্দিষ্ট বয়সের পূর্বে আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দেবেন না, তাহলেই আপনি যে সচেতনতামূলক উক্তিটি করেছেন সেটি কার্যকর এবং ফলপ্রসূ হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের একজন ফেসবুক বন্ধু ফাহাদ মাহমুদ, তিনি কমেন্ট পোস্ট করে লিখেছেন যে, অনেকেই ফেসবুকে আসসালামু আলাইকুম লিখে আহ্বান করে যে কেউ সালামের উত্তর না দিয়ে যাবেন না। এ ধরনের আহ্বান ইসলাম সমর্থন করে কি না? বন্ধু ফাহাদ, সালামের উত্তর দেয়া ফেসবুকের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে দেওয়া বাধ্যতামূলক কি না, এটি জানবার জন্য এখন আমরা চলে যাব একজন ইসলামী চিন্তাবিদের কাছে, শুনে আসবো তিনি কি বলছেন আমাদের এই বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে মুমিনদেরকে সালাম দিতে এবং সালামের জবাব দিতে উৎসাহিত করেছেন। আল্লাহ বলেছেন, ইজা হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কোনো অভিবাদন প্রদান করা হয়, তখন তোমরা যে অভিবাদন দেয়া হয় তার চেয়ে আরও ছেড়েও আরও ভালো উত্তর দাও, অথবা সরাসরি যেরকম অভিবাদন তোমাকে করা হয় সেরকম তুমিও তাকে অভিবাদিত করো, অভিবাদন জ্ঞাপন করো। এর একটি অর্থ হলো যে তোমাকে কেউ সালাম দিলে তুমি সালামের জবাব দাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন। কিন্তু ফেসবুকে, সামাজিক গণমাধ্যমে কোনো ব্যক্তি যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ,
দিতেই পারেন এবং সেখানে তার প্রত্যাশা থাকবে এই সালাম যদি কেউ ভালো করে লক্ষ্য করে সে জবাব দিতে পারে এবং এই জবাব দেওয়াটা তার মুখে হতে পারে অথবা লিখিত হতে পারে, কিন্তু ইসলামের কিন্তু সাধারণ কাজটা হলো মুখে বলা। লিখিত হোক আর মুখে সালাম হোক, উত্তরটা হবে সাধারণত মুখে। কেউ যদি মুখে বলতে অপারগ হয় তাহলেই কেবল লিখতে পারে, লেখাটা অগ্রাধিকার নয়। কিন্তু ফেসবুকে যদি কেউ সালাম দিয়ে দাবি করে, আপনি যদি ইসলামকে ভালোবেসে থাকেন তাহলে সালামের জবাব না দিয়ে যাবেন না, এবং যদি প্রত্যাশা করে থাকেন যে তিনি ওয়ালাইকুমুসসালাম ফেসবুকে লিখবেন বা ওয়ালাইকুমুসসালাম লিখিত তার উপরে টিক চিহ্ন দিবেন অথবা লাইক কমেন্ট করবেন, এটি হলো তার ইসলামকে ব্যবহার করে একটি উদ্দেশ্য সাধন করা, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামের একটি বিধানকে ব্যবহার করা। আল্লাহ আমাদের ইসলামের সঠিক বুঝদান করুন, আমিন। ফেসবুকে দেয়া অনেক পোস্টই আজ ভয়ের কারণ বটে, তবে সেসব ঘটনা বাস্তবে কিন্তু খুব কমই ঘটে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান এখন পর্যবসিত হলো তার আলোচনা অংশে। এই অংশে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে, ফেসবুক কি আমাদের মনে ভয়ের সৃষ্টি করছে নাকি ভয়ের অনুভূতিকে হ্রাস করছে? বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আসুন দর্শক আমরা পরিচিত হইনি তাদের সাথে। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জনাব মাইনুল আলম এবং রয়েছেন একজন শিক্ষার্থী এবং বিতার্কিক ফাতিমা আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমেই মাইনুল ভাই, আমি আপনাকে প্রশ্ন করব যে ফেসবুকের কোন কোন বিষয় থেকে এখন আমাদের মনে ভীতির সঞ্চার হচ্ছে? ভয়ের কারণ হচ্ছে যে খারাপ খবর, নেতিবাচক জিনিস, নেতিবাচক তথ্য, খারাপ তথ্য, ভুল তথ্য, মিথ্যা তথ্য, এগুলো যদি হয় তাহলে এটা অবশ্যই ভয়ের কারণ। ভয়ের কারণ হচ্ছে, খুব উদাহরণ দেই, একটা ভূমিকম্প হয়ে গেল, এটা কিন্তু তথ্য, একজন অনুভব করেছেন ভূমিকম্প, আমার আত্মীয় উনি লিখেছেন যে এইমাত্র ভূমিকম্প হয়ে গেল। আমি হয়তো টের পাইনি, আমি তখন সচেতন হলাম, কিন্তু যখন ভূমিকম্পে কোনো অঘটন ঘটলো, সে অঘটনের খবরটা একটা আতঙ্ক এবং ভয় যে এই ক্ষতি হয়েছে, এই সমস্যা হয়েছে। এটা আমাদের দেশে এখনও হয়নি, কিন্তু কোনো কোনো দেশে এটা হয়েছে। পার্শ্ববর্তী ভারত যদি বলি, এখানে ভারত, নেপাল এখানে হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ যখন আমাদের সামাজিক মাধ্যমের মধ্যে হয়, এটা ভালো, সচেতন হওয়ার জন্য ভালো, কিন্তু ভয় বা আতঙ্কের জন্য হয়। খুনোখুনি, হত্যাকাণ্ড, নেতিবাচক খবরগুলো যখন খুব সরাসরি কেউ দিয়ে দেয়, কেউ না কেউ একজন দেয়, পোস্ট করে, এটা খুব ভয় এবং আতঙ্কের কারণ। আপনি জানেন, বড় বড় যে দুর্ঘটনা, বড় বড় অঘটনগুলো যে ঘটে, এটা কিন্তু ফেসবুকের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার ঘটনাগুলো সবচেয়ে বেশি নেতিবাচক এবং ভয়ের কারণ। সমাজকে একটি নেতিবাচকভাবে যখন উপস্থাপনের চেষ্টা কেউ বা কারা করে, কোনো মহল ইচ্ছাকৃতভাবে করে, সক্রিয়ভাবে করে, কিংবা কোনো তথ্য দিয়ে অজান্তে যখন করে, এর সুদূর প্রসারী যে নেতিবাচক প্রভাব সমাজে ছড়িয়ে পড়ছে, এটা সবার ভাবা উচিত। সুতরাং এখানে কি দায়িত্বশীলতা। আপনি দেখবেন কেউ কেউ সকালে ঘুম থেকে উঠে শুভ সকাল, গুড মর্নিং, হ্যাভ এ গুড ডে, তাই আজকের দিনটি আপনি ভালো কাটুক এমন দেয়, কেউ তথ্য দেয়, কেউ পোস্ট দেয়, কেউ মেসেজ দেয়। গুড মর্নিং দিয়ে যখন এই শুভকামনা করে, এটা পজিটিভ দিক। কিন্তু ঘুম থেকে উঠে দেখলো যে আগুনে পুড়ে গেছে, কোনো একটা দুর্ঘটনায় পুড়ে গেছে অসংখ্য মানুষ, মানে এটি একটি আতঙ্কের সঞ্চার করে, আতঙ্ক, ভয়, ভীতি, নেতিবাচকতা তৈরি করে। অবশ্যই। ফাতেমা, আপনি বলুন যে ফেসবুকের কোন পোস্ট দেখে আপনি ভীত হয়ে থাকেন? ফেসবুকে যখন স্ক্রল করতে যাই, ভালো খারাপ সব ধরনেরই অনেক কিছু দেখতে থাকি। সবচেয়ে বেশি ভয় লাগে এরকম পোস্ট হচ্ছে যেগুলো মূলত আমরা বলি সঠিক তথ্য নয়, রুমার্স। কারণ আসলে যখন সবার হাতে হাতে, বাংলাদেশে আমরা এমন একটা পর্যায়ে আছি, সবার হাতে হাতে ফেসবুক সবাই ব্যবহার করে, তো দেখা যায় অনেকেই বিভ্রান্তি ছড়ানোর জন্য ইচ্ছা করে এমন তথ্যগুলো একটু বিকৃতভাবে অথবা পরিবর্তন করে যাতে সে নিজের স্বার্থে ওটা ব্যবহার করতে পারে, এই ধরনের অনেক পোস্টই দিয়ে থাকে। তো অনেক সময় আমরা অনেক
পোস্ট দেখি, দেখে মনে হয় এটা তো অনেক সমালোচনা করা যেত। তো তখন মনে হয় কি এই তথ্যটা আদৌ সঠিক কি সঠিক না, কারণ আমরা দেখতে পারি কোনো একটা সোর্স থেকে যখন আসে এটা ঠিক না ভুল এটা আমরা সবসময় একবার চেক করে দেখার উপায় থাকে। কিন্তু ফেসবুকে যখন একটা ব্যক্তিগত প্রোফাইল থেকে কেউ নিজের কোনো একটা পোস্ট শেয়ার দিচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে কোনো বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, তো এগুলো দেখে তখন মনে হয় কি এটা আজকে ঠিক না ভুল, এইটা নিয়ে তখন সবার ভয় লাগে কি এটা রুমার নাকি এটা আসলে আমাদেরকে এটা নিয়ে ভয় পাওয়া উচিত। কখনো কখনো কিন্তু আমরা এটিও দেখেছি যে ফেসবুক কর্তৃপক্ষ স্বয়ং ভীতির সঞ্চার করছে। কীরকম বলি, কিছুদিন আগে একযোগে বাংলাদেশের প্রায় সকলেরই ফেসবুকটি লগ আউট হয়ে গেল এবং সকলে কিন্তু খুব ভীত হয়ে পড়েছিল যে না জানি হ্যাকড হয়ে গেল কি না। পরে দেখা গিয়েছে যে এটি আসলে ফেসবুকের একটি কারিগরি ত্রুটি। তো এই যে ভয়টি আমরা পেয়েছিলাম ফেসবুকের কারণে, অথবা আমরা কখনো কখনো কিন্তু এমনও করছি যে ফেসবুকের পোস্টগুলো আমরা মাঝে মাঝে কাস্টমাইজ করে দিচ্ছি, সবাইকে দেখাচ্ছি না, তার মানে আমাদের বন্ধু মহলের সকলকেও আমরা বিশ্বাস করছি না এবং তাদেরকেও আমরা ভয় পাচ্ছি। তাহলে এই যে ফেসবুক কর্তৃক যে ফেসবুক ব্যবহারকারীদের ভয় দেখানো হচ্ছে বা ভয় দেখাবার যে সুযোগটি রয়েছে, এটিকে আপনি কিভাবে দেখেন? ফেসবুক যদি বন্ধ থাকে তাহলে এর উপর প্রভাব পড়ে, এবং ফেসবুক যদি এরকম একটা পরিস্থিতি কারিগরি কিংবা যে কোনো কারণে যদি হয় তাহলে অনেক ব্যবহারকারী এর থেকে বঞ্চিত হয় কিংবা ছুটে যায় কিংবা ডিলিঙ্কড হয়ে যায়, যে কথা বলা হয় ডিলিঙ্কড হয়ে যায়। এবং ফেসবুকের ট্রেডিং ইদানিং খুব বাড়ছে। আমি ই কমার্স অ্যাসোসিয়েশনের গত বছরের একটা হিসাব যদি বলি, প্রতি মাসে ফেসবুক থেকে 300 কোটি টাকার বাণিজ্য হয় ফেসবুকের মাধ্যমে। এই যে অনলাইন শপ, যেটা করোনার কালে খুব বেশি প্রভাবিত এবং ছড়িয়ে পড়েছে, বেড়েছে, ব্যবহার বেড়েছে, নির্ভরশীলতা বেড়েছে, এক্ষেত্রে যদি কখনো বন্ধ থাকে, লগ আউট যদি হয়, তাহলে অবশ্যই ফেসবুকের একটা ক্ষতিকারক দিক আছে এবং এটা অনেকের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। অনেকের সাথে ক্ষুদ্র আয়, কেউ বাস করছে, কেউ আয় করছে, কেউ ছোটোখাটো কাজ করছে, বাণিজ্য করছে পেজের মাধ্যমে, গ্রুপের মাধ্যমে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। ফাতেমা, যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এরকম লগ আউট হয়ে গিয়েছিল স্বয়ংক্রিয়ভাবে, তখন কি ভয় পেয়েছিলেন? যখনই আমরা ফেসবুকে ঢুকেছিলাম তখন শুরুতে দেখছি মেসেঞ্জার চলছে না, তারপর যখন ফেসবুকে ঢুকতে গেলাম তখন দেখা যাচ্ছে ফেসবুক চলছে না। তো প্রথমত ভয়টা কাজ করছে কি আমার মনে হয় ফেসবুক অ্যাকাউন্টটা কি হ্যাক হয়ে গেল, কারণ আজকাল আমরা দেখি প্রযুক্তির জন্য যত আমরা সুবিধা পাচ্ছি ঠিক ততখানি আমাদের অসুবিধাও হচ্ছে, আর আমরা অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছি প্রযুক্তির প্রতি। যেমন যদি এখন আমি পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয়ে, আমার প্রত্যেকটা কোর্সের দেখা যায় ক্লাসে কি হচ্ছে, অ্যাসাইনমেন্ট কি, আমাদেরকে কোনো গ্রুপ ওয়ার্ক দিলে এটার যে সব আলোচনা, দেখা যাচ্ছে প্রত্যেকটা কোর্সের জন্য আমাদের সবার ফেসবুক গ্রুপ থাকে, সেটার জন্য মেসেঞ্জার আবার গ্রুপ থাকে, সেখানে আবার সকলে পরের দিন ক্লাসের কোনো আপডেট থাকলে সেটা নিয়ে আলোচনা, আমাদের পড়াশোনার কোনো বিষয় নিয়ে আলোচনা, কিংবা অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, এগুলো সব কিছুর জন্য দেখা যাচ্ছে আমরা ব্যক্তিগত বিনোদনের জন্য যেভাবে ফেসবুকটা ব্যবহার করছি, একইভাবে আমাদের শিক্ষার জন্য, কিংবা অনেকে আবার বিজনেস করে, কারণ অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি কি আজকে ওরা ফেসবুকে পেজ খোলার মাধ্যমে দেখা যাচ্ছে অনেক কিছু বিক্রি করছে বা অনেক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে কাজ করছে। তো এইরকম একটা যখন আমরা বলতে পারি একটা পিক পয়েন্টে আছে, তো এইরকম একটা সময় যখন আমরা দেখি কি ফেসবুক আসলে কাজ করছে না, তখন মনে হয় জীবনটা মনে হচ্ছে থেমে গেছে। আমি ক্লাসে সবাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, আমার যদি ফেসবুকটাই ওই মোমেন্টে না থাকে তখন দেখা যায় আমি আমার প্রশ্নটা করতে পারছি না, কারোর সাথে সংযুক্ত হতে পারছি না। তো এই সমস্যাটা দেখা যাচ্ছে খুব বেশি, আরও শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ভরশীলতা যেহেতু বেশি, সমস্যাটাও আরও বেশি বেড়ে যাচ্ছে। যারা পেজ খুলে বিভিন্ন রকম পণ্য বিক্রয় করছে, অনেক ক্ষেত্রে কিন্তু তারা প্রতারণাও করছে আমাদের সাথে। যেমন যে পণ্যটি প্রদর্শন করছে, পরে যখন আমরা এটি হস্তগত হচ্ছে আমাদের হাতে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেই পণ্যটি ওই পণ্যের অনুরূপ নয়, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেসবুকের মাধ্যমে পণ্যের ফরমায়েশ দিতেই আমরা ভীত হচ্ছি। ই কমার্স কিংবা ফেসবুকের অনলাইন শপ বলা হয়, ফেসবুক শপ কিংবা অনলাইন শপ, এখানে বিক্রি হয়, এখানে ভিডিও উপস্থাপন করা হয়, লাইভ উপস্থাপন করা হয়, পণ্য দেখানো হয়, ঈদের সময় সবচেয়ে বেশি হয়, তাই না? এরপর অর্ডার, ওই যে গ্রুপে পেজে অর্ডার যাচ্ছে, এরপর পেমেন্ট করছে, ডেলিভারি করছে, এখানে কিছু কিছু ব্যত্যয় হয়। শতভাগ যে পেশাদারিত্ব, শতভাগ গুণ মান যে ঠিক থাকে এটা আমি বলবো না। কোনো প্রতিষ্ঠান ই কমার্সের মাধ্যমে, কোনো অনলাইন প্রতিষ্ঠান এই কাজটি যখন করে, এবং এটা যদি দু একটা 1%, 2%, 3% পর্যন্ত ভুল হতে পারে কিংবা কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু এটা যদি
সে প্রতারক হয়ে যদি বেশি মানুষকে ঠকানোর উদ্দেশ্যে কাজ করে, এই বাণিজ্য করে, তাহলে অবশ্যই এটার প্রতিকার ওই ক্রেতারাই নেয়, ওখানে রিপোর্ট করে, ওখানে মন্তব্য করে, ওখানে রিভিউ দেয়, নেগেটিভ রিভিউ আসে, তখন এটা একটা প্রতিকার হয়, তখন মানুষ সচেতন হয়। ফাতেমা, এরকম কোনো ঘটনা কি হয়েছে বা এরকম কখনো কি মনে হয়েছে যে যার কারণে আপনি ফেসবুক পেজ থেকে কোনো পণ্য ক্রয়ের ফরমাইশ দিতেই ভীত হয়েছেন, এরকম কিছু হয়েছে? জি অবশ্যই। আসলে এখন তো অনেক বছর ধরে ফেসবুকে কিছু বেচা বা কিনা অনেক কমন হয়ে গেছে। তো যখন দেখা যায় এটা কিন্তু যখন আমরা কোনো পেজ থেকে কোনো পণ্য দেখি, এটা আসলে দেখা যায় এক একটা পেজ তাদের যে অ্যাডভার্টাইজ বা যে জিনিসগুলো বিক্রি করছে এটা এক একভাবে দেখায়। যেমন অনেক পেজে দেখি ওরা পণ্যটার কোম্পানি থেকে যে ছবিগুলো দেয় ওটাই তারা পোস্ট দেয়। অনেক কোম্পানি থাকে, অনেক পেজ থাকে, ওরা কি করে লাইভে এসে জামাটা আসল প্রোডাক্টটা খুলে খুলে দেখায়। আবার অনেকে শুধু ছবি তুলে তুলেই পোস্ট দিয়ে দেয়, ওখান থেকে পছন্দ করে অর্ডার দিতে হয়। তো দেখা যায় কোনটা মানে কোনভাবে ওরা প্রদর্শন করছে এটা অনুযায়ী কিন্তু মানগুলো আবার পরিবর্তন হতে থাকে। এই ভীতিটা যখন আসলো কি হ্যাঁ আমি যেটা দেখছি আমি তো সবসময় সেটা যে পাবো, আসলে এটা তো সবসময় হওয়া সম্ভব নয়। এবং আমাদের দেখা যায় অফলাইনে যখন কোনো দোকান টোকান থাকে ওখানে অনেক আইনের ব্যবস্থা থাকে। আমরা জানি কি আমরা যদি ঠকেও যাই আমরা কোথায় যেয়ে কমপ্লেন করতে পারবো, কোথা থেকে সহায়তা নিতে পারবো এবং তাদেরকে কিসের আওতায় আনা যায়। কিন্তু দেখা যাচ্ছে যখন এই জিনিসগুলো অনলাইনে চলে আসছে এবং একটা ফেসবুক পেজ আমাদের সাথে এটা করছে, আমরা ঠিক জানিও না এখন আমাদের করণীয়টা কি। আমরা হাইস্ট যে আমরা কি ভাবি কি আচ্ছা আমরা আইনের কোনো ব্যবস্থা নিতে পারবো কি পারবো না, আমরা শুধু মনে হয় কি শুধু কমেন্ট বক্সে যেয়ে তাহলে কি অন্যদেরকে একবার লিখে সবাইকে জানানোর চেষ্টা করব কি আমার প্রোডাক্টটা দেয়নি। অনেকে আবার দেখা যায় ফেসবুক পেজে একটা খারাপ পণ্য পেয়ে ওদেরকে আবার হচ্ছে মেসেজ দেয় কি আমি তো পণ্যটা ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। পাই নাই। সর্বশেষে যদি আমরা আরেকটি বিষয়ের অবতারণা করি মইনুল ভাই, সেটি হচ্ছে যে ভয়ের অপর পিঠেই কিন্তু থাকে সচেতনতা, অর্থাৎ ভয় থেকে কিন্তু সচেতনতার সৃষ্টি হয়। তাহলে আমরা কি এটি বলতে পারি যে ফেসবুকে যে কারণগুলো উল্লেখ আমরা করলাম, যে অভিজ্ঞতাগুলোর বিনিময় আমরা করলাম, সেটি শুধুমাত্র আমাদের মনে ভয়ের অনুভূতি সৃষ্টি করেনি, বরং তার সমান্তরালে আমাদের সচেতনও করেছে? ফেসবুক অবশ্যই একটা ইতিবাচক দিক, আশীর্বাদ কিনা এত বড় দিব না, কিন্তু ফেসবুক এমন একটা বিষয়, এটা কি কাজে লাগে যদি আপনি মূল্যায়ন করেন। আমি এখন ভালো লাগছে না, আমি একটা বই পড়ব, গল্প পড়ব, উপন্যাস পড়ব, সংবাদপত্র পড়ব, এখন এটা এর বিকল্প কিংবা এর সাথে পরিপূরক হচ্ছে একটু মোবাইল দেখব। মোবাইলের মাধ্যমে অথবা আমার অফিসে কম্পিউটারের মাধ্যমে একটু ফেসবুক দেখি, কে কোথায় আছে, আমার ভাই বিদেশে আছে, আমার সন্তান স্কুলের কিংবা কলেজের একটা প্রোগ্রামে আছে, অনুষ্ঠানে আসে, সে ভালো আছে, এই যে চলাচল। সুতরাং আপনজনের খবর পাওয়া, আপডেট পাওয়া, এটা আমি খুব বেইলি রোড ট্র্যাজেডির কথা আপনার মনে আছে, ওই দিন রাতে এবং পরের দিন শুক্রবার ছিল, পরের দিন শুক্রবার পর্যন্ত আমার প্রচুর টেলিফোন এসছে, মোবাইলে কল এসছে, কী ব্যাপার, কোথায় আছো তোমরা, তো অনেক সময় বেইলি রোডে খেতে যাও, কেমন আছো, ছিলা কি না, ওদিকে গেছো কি না, এই। তখন আমি একটা সেফটি মার্কড মাইসেলফ অ্যাজ সেফ এমন একটা অপশন আছে, সেটা আমি দিয়েছি, সবাই জানতে পেরেছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে অনেক শিক্ষা আছে। সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ সময় কেটেছে করোনার সময়। করোনার মাধ্যমে কিছু মানুষ যতটুকু জানতে পেরেছে কিভাবে করোনা প্রতিরোধ করা যায়, করোনা থেকে মুক্ত রাখা যায়, সে ধরনের কিছু তথ্য ফেসবুকে দিয়েছে। সৎ উদ্দেশ্যে দিয়েছে, কিন্তু কিছু ভুল তথ্য গেছে, উদ্দেশ্য সৎ। অনেক চিকিৎসক, আমার বন্ধু যারা চিকিৎসক আছে অত্যন্ত অনেকে, তারা বিভিন্ন সময় ফেসবুকের পেজ খুলে ওখানে বক্তব্য দিয়েছে কি করণীয়, চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ ব্যবস্থার আলোকে ওখানে সে দিয়েছে এবং সাধারণ মানুষ জানতে পেরেছে এবং অনেক তথ্য ওখান থেকে নিয়ে ওখানে মন্তব্য, কমেন্ট এগুলো এসছে। আমি সত্যতা যাচাই করার সুযোগ আছে। সুতরাং সার্বিক দিকে মনে করলে অবশ্যই এটা আশীর্বাদ না হলেও আশীর্বাদের কাছাকাছি। আমি পজিটিভ দিকটাই, ইতিবাচক দিকটাই দেখতে চাই। অভ্যাগতদ্বয়, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে আমাদের উপকার বই নিয়ে আসবার জন্যে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই পরিসমাপ্তি ঘটলো। ফিরে আসবো আবার যথাদিনে যথাসময়, হয়তোবা তখনও আপনারা আমাদের সাথে দর্শক হিসেবে সাথী হবেন। আর নিয়মিত আমাদের সাথে সংযোগ রক্ষার্থে আপনারা লাইক দিন, কমেন্ট পোস্ট করুন অথবা ইনবক্সে বার্তা প্রেরণ করুন বিটিভির ফেসবুক পেজে, যেটির আইডিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের মঙ্গলময় জীবনযাপন কামনায় অনুষ্ঠান এখানে শেষ করছি।